ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকের এই এপিসোডে আমরা কথা বলবো হইতেছে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে, এবং স্টার্টআপ ইকোসিস্টেমের অ্যারাউন্ডে বেশ কিছু প্রশ্ন নিয়মিতভাবে আসে, সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করব। আচ্ছা, এবং আমি আমার ওন টেক শেয়ার করবো। আচ্ছা, সো প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য ইউনিক চ্যালেঞ্জেস যেটা কিনা বাংলাদেশি স্টার্টআপ ফেস কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। আচ্ছা, সো প্রথম যেটা বাংলাদেশি স্টার্টআপ ফাউন্ডাররা প্রথম যে প্রবলেমটা ফেস করে সেটা হইতেছে বাংলাদেশের মতো একটা স্টার্টআপ আনফ্রেন্ডলি কান্ট্রিতে যে ও স্টার্টআপ শুরু করছে, এটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বড় পাপ এবং তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ইজ প্রবলি ওয়ান অফ দ্য ভেরি ফিউ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যেখানে ইনভেস্টমেন্ট ঢুকানো যায়, টাকা ঢুকানো যায়, টাকা আর ব্যয় করা যায় না। এই ধরনের পলিসি যেই দেশে আছে, এই দেশে যে স্টিল স্টার্টআপ হচ্ছে এবং স্টার্টআপ স্টার্টআপ ফর্ম করতেছে, এইটাই একটা আশ্চর্যজনক বিষয়। তারপরেও যদি আমি বলি যে একদম স্পেসিফিক টু সাম সেটা আমি বলবো যে একটা বড় চ্যালেঞ্জ স্টার্টআপ ফাউন্ডাররা ফেস করে সেটা হচ্ছে যে বাংলাদেশ আসলে অনেক ক্ষেত্রেই একটা স্টার্টআপ বা একটা বিজনেস সাকসেসফুল হওয়ার জন্য যে ইকোসিস্টেমটা থাকা দরকার সেই ইকোসিস্টেম এক্সিস্ট করে না। যেমন আমি আমার উদাহরণ যদি দিই, আমি বাচ্চাদের জন্য লার্নিং প্রোডাক্টস, টয়েজ, এই জিনিসগুলো বানাই, কিন্তু আমাকেই ডিজাইন করতে হচ্ছে, আমাকেই ম্যানুফ্যাকচার করতে হচ্ছে, আমাকেই মার্কেট করতে হচ্ছে, আমাকেই রিটেলার করতে হচ্ছে। এই যে পুরো এন্টায়ার ভ্যালু চেইনে যেহেতু বাংলাদেশে কোনো এই ধরনের এক্সিস্টিং ভ্যালু চেইন নাই, আমাকে একটা ইউনিক বিজনেস শুরু করার জন্য এন্টায়ার ইকোসিস্টেম আমাকেই তৈরি করে দিতে হচ্ছে। এবং স্টার্টআপ ফাউন্ডাররা অবভিয়াসলি এত বেশি ফান্ডিং তো ইনিশিয়ালি তুলতে পারে না, এবং যদি এটা ইন্টারেস্টিং ইউনিক কিছু হয় তখন আসলে তাকেই পুরোটা করে তুলতে হয়। তো এইটা হচ্ছে আমি মনে করি একটা বিগেস্ট চ্যালেঞ্জ, যেটা অনেক মার্কেটে আসলে স্টার্টআপ ফাউন্ডারদেরকে ফেস করতে হয় না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা যেটা সেটা হচ্ছে ডু ইউ থিঙ্ক বাংলাদেশ ইজ অ্যান ইনভেস্টর ফ্রেন্ডলি কান্ট্রি ফর স্টার্টআপস? হোয়াট চেঞ্জেস উড এনকারেজ মোর ইনভেস্টমেন্ট ইন লোকাল বিজনেস? আচ্ছা, সো এটা আগেই বলছি যে ইনভেস্টর ফ্রেন্ডলি তো নাই বাংলাদেশ। আচ্ছা, এখন বাট হোয়াট চেঞ্জেস উড এনকারেজ মোর ইনভেস্টমেন্ট ইন লোকাল বিজনেস? একটা হচ্ছে অবভিয়াসলি যে এই যে পলিসিটা আছে আমাদের দেশে ইনভেস্ট করা যায় কিন্তু টাকা বের করা যায় না, এই পলিসিটা চেঞ্জ করা দরকার। আই থিঙ্ক বাংলাদেশি ফাউন্ডার্স অ্যান্ড বিজনেস পিপল despite these লাইক ব্যাড পলিসিস, এই দেশে যে বিজনেস বিল্ড হচ্ছে এটাই খুব আশ্চর্যজনক একটা বিষয়। এবং আমি মনে করি এই জন্য বাংলাদেশের বিজনেস পিপলদের রেজিলিয়েন্স অনেক বেশি, কারণ না হলে আসলে এত বড় বড় বিজনেস বিল্ড হইতো না। যদি আমরা এই পলিসিগুলো চেঞ্জ করতে পারি, ডেফিনেটলি দ্য লোকাল ফাউন্ডার্স আর স্মার্ট ইনাফ so that they will attract investment. আরেকটা জিনিস করা দরকার, যদি আমরা লোকাল ইনভেস্টমেন্ট পেতে চাই তাহলে আসলে আমাদের ফাউন্ডারদেরকে সাকসেস রেট অফ আওয়ার বিজনেস বাড়াইতে হবে। আমাদের দেশের যারা বড় বড় গ্রুপ অফ কোম্পানির মালিকরা আছে তারা স্টার্টআপে ইনভেস্ট কেন করে না? তারা ইনভেস্ট করে না কারণ হইতেছে যে আমাদের দেশে এখন পর্যন্ত সাকসেসফুল স্টার্টআপের কেস খুবই কম। ফলে তারা মনে করে যে আমার 5 কোটি টাকা এইখানে কোনো একটা স্টার্টআপে রিস্ক না নিয়ে আমি বরং একটা টিপিক্যাল বিজনেসে ইনভেস্ট করি, সেটাই ভালো। এবং তারা যেহেতু বেশিরভাগই গ্রুপ অফ কোম্পানি, তারা তাদের একটা সাবসিডিয়ারি খুলে বসে। আমি অফেন টাইম একটা জিনিস বলি যে প্রাণ বা স্কয়ার বা এরকম বড় বড় যারা কোম্পানি আছে, আকিজ, কেন তাদেরকে আরেকটা চিপসের ফ্যাক্টরি দেওয়া লাগবে? তাদেরকে কেন আরেকটা বেকারি ফ্যাক্টরি দিতে হবে? বাংলাদেশে কি চিপসের ফ্যাক্টরির অভাব পড়ছে? আরেকটা কেন লাগবে? তখন আমি দেখি যে আসলে তারা যে ওইটা না খুলে একটা স্টার্টআপে দিবে, কিসের ভরসায় দিবে? এই ট্রাস্টটা এখনও তারা অর্জন করতে পারে না। আমরা বাংলাদেশের স্টার্টআপ ফাউন্ডাররা এখন এই ট্রাস্টটা বড় বড় যারা গ্রুপ অফ কোম্পানি আছে তাদের মালিকদেরকে দিতে পারি না। এই কারণেই লোকাল ফান্ডিং এত কম আসলে। কারণ লোকাল ফান্ডিংটা কে করবে তো এরকম যারা অলরেডি বড় বড় বিজনেস বিল্ড করছে, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন বিজনেস চালাচ্ছে তারা। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মেনি বাংলাদেশি স্টার্টআপস রিলাই অন ফরেন ইনভেস্টমেন্ট, হাউ ক্যান লোকাল ফান্ডিং অপরচুনিটিস ক্যান বি এক্সপ্যান্ডেড
টু সাপোর্ট হোম গ্রোন বিজনেস? এটা উত্তরটা আসলে অনেকটাই আমি দিয়ে ফেলছি আগেই, যে লোকাল ফান্ডিং অপরচুনিটি আমি যদি পেতে চাই আমাকে প্রুফ করতে হবে আগে অ্যাজ এ ফাউন্ডার যে আমার বিজনেসটা বাংলাদেশের জন্য ভায়াবল, এটা প্রফিটেবল। মানে কারণ লোকাল বিজনেস পিপল যারা আছে বড় বড়, তারা আনপ্রফিটেবল কোনো কিছুতে ইনভেস্ট করতে চায় না, এই রিস্কটা তারা নিতে চায় না। রাদা তো ও ব্যাংকে টাকা রেখে দেবে, কিন্তু ও এই রিস্কটা নেবে না। সো আমরা যদি প্রফিটেবল গুড বিজনেস বিল্ড করতে পারি, তাহলে আমাদের বিজনেসকে গ্রো করার জন্য লোকাল ফান্ডিং আসলে আসবে এবং এনারাই করবেন। এরপরে হচ্ছে হোয়াট রোল ডাজ গভর্নমেন্ট পলিসি প্লে ইন শেপিং দ্য সাকসেস অর ফেইলিওর অফ স্টার্ট আপ ইন বাংলাদেশ? পলিসি তো ডেফিনেটলি এটা নিয়ে কথা হয়েছে, বাট বিয়ন্ড দ্যাট আমি মনে করি না যে গভর্নমেন্টের এমন কোনো রোল থাকা উচিত যে গভর্নমেন্ট সাপোর্ট দিলে একটা স্টার্ট আপ সাকসেসফুল হয়, না হলে হয় না। এটা গভর্নমেন্টের কাজ না। গভর্নমেন্টের কাজ হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা, বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করা, যেখানে যারা স্টার্ট আপ আছে বা বিজনেস আছে তারা নিজেরা ফ্লারিশ করতে পারবে। সো গভর্নমেন্ট টু মি শুড জাস্ট ফোকাস অন দ্য রাইট পলিসিস। কিছু কিছু ক্ষেত্রে সার্টেন সেক্টরে সে প্রণোদনা দিতে পারে, যেটা কিনা দিচ্ছে। দেশে বাংলাদেশের স্টার্ট আপ বাংলাদেশ নামে একটা এন্টিটি ক্রিয়েট হয়েছে, যারা কিনা বাংলাদেশের স্টার্ট আপদেরকে কিছু সাপোর্ট দিচ্ছে। সো এইটাই আই থিঙ্ক। বাট বিয়ন্ড দ্যাট গভর্নমেন্টের কাছ থেকেই সকল সমস্যার সমাধান চাইতে যাওয়াটাও আমি মনে করি ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ ফর দ্য স্টার্ট আপ ফাউন্ডার্স। আমরা পলিসি চেঞ্জের জন্য কথা বলতে পারি। আচ্ছা, ফাইনাল যে কোয়েশ্চেনটা এই ভিডিওর আজকের, সেটা হচ্ছে ক্যান ইউ শেয়ার অ্যান এক্সাম্পল অফ এ বাংলাদেশি স্টার্ট আপ দ্যাট হ্যাজ সাকসেসফুলি স্কেলড বিয়ন্ড লোকাল মার্কেট? আই জানি না এরকম কেউ কি আছে যে কিনা বাংলাদেশের বাইরে সাকসেসফুলি স্কেল করছে। দেয়ার আর সাম SaaS কোম্পানিজ যাদের প্রোডাক্টগুলো গ্লোবালি ইউজ হচ্ছে, বাট আই ডোন্ট থিঙ্ক দে আর কনসিডার অ্যাজ স্টার্ট আপস। বাট হ্যাঁ, কিছু কিছু আছে, মার্কো পোলো এআই বা এরকম কয়েকজন আছে, বাট দে আর মোস্টলি B2B কোম্পানিজ। B2C কোম্পানিজ আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান হ্যাড স্কেলড। পাঠাও নেপালে স্টার্ট করছে। আমাদের জায়গা থেকে বলতে পারি আমাদের বেশ অনেকগুলো কন্টেন্ট, প্রোডাক্ট, বুকস গ্লোবালি অনেক জায়গায় ইউজ হয়, বাট আই এম ডেফিনেটলি নট এ স্টার্ট আপ। বাট হোয়াট ক্যান উই লার্ন ফ্রম দিস জার্নি? বাট আমি মনে করি যে আসলে স্টার্ট আপের চেয়ে বড় বড় গ্রুপ অফ কোম্পানি যারা আছে, যেমন ফর এক্সাম্পল প্রাণ ইজ এ ওয়ান্ডারফুল এক্সাম্পল। আমরা যতই প্রাণকে বলি না কেন বাজে ব্র্যান্ড এই সেই, বাট প্রাণের প্রোডাক্ট 140টা দেশে যায়। অ্যান্ড প্রাণ I think is the biggest ambassador of the business community for Bangladesh around the world. প্রাণের কারণে অনেক মানুষ বাংলাদেশকে চেনে। মিডল ইস্টে প্রাণের অনেক প্রোডাক্ট অনেকগুলো কান্ট্রিতে পাওয়া যায়। এর বাইরে এরকম আরও বেশ কিছু বড় বড় কোম্পানি আছে। ফার্মাসিউটিক্যাল ইজ এ বিগ, ওই জায়গাতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আমাদের মেডিসিনগুলো দেশের বাইরে যাচ্ছে এবং আমাদের ওন ব্র্যান্ডে, এটাই ইম্পর্টেন্ট। গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো সেকেন্ড লার্জেস্ট, কিন্তু কেউ তো নিজের ব্র্যান্ডে জিনিস পাঠাইতেছে। সো তার মানে ওইটা নিজের প্রোডাক্ট না। সো হোয়াট ক্যান ইউ লার্ন ফ্রম দিস? এটা লার্ন করতে পারি এটাই যে আমরা এখনও আমাদের স্টার্ট আপরা ইজ ফার অ্যাওয়ে ফ্রম আদার পিয়ার্স, আদার কান্ট্রিজ, এবং আমরা এখন পর্যন্ত এমন কোনো কম্পেলিং প্রোডাক্ট বানাইতে পারি নাই, স্পেশালি B2C প্রোডাক্ট, যেটা কিনা অন্য দেশের ইউজারে ইউজ করবে। এটার একটা বড় কারণ হচ্ছে যে আমরা আসলে একটা ব্র্যান্ড কীভাবে বিল্ড হয় এই জিনিসটা একটু কম বুঝি। সো ইফ ইউ ক্যান লার্ন হাউ টু বিল্ড ব্র্যান্ডস, দেন প্রবাবলি সাম অফ দ্য কোম্পানিজ কুড এক্সপ্যান্ড গ্লোবালি। Aron in the fashion industry is probably one of the example যার কিনা full potential আছে to expand globally, but they couldn't, and that's always a mystery যে কেন Aron পারে না বা কেন Aron করছে না। So I think বাংলাদেশের স্টার্ট আপদেরকে
গ্লোবালি সাকসেসফুল হইতে বাংলাদেশের স্টার্ট আপদেরকে স্ট্যান্ডার্ডটা হাই করতে হবে। বাংলাদেশের জন্য প্রোডাক্ট শুধু না বানায় গ্লোবাল প্রোডাক্ট কীভাবে বিল্ড করা যায় সেটা মাথায় নিয়ে সেইভাবেই আসলে প্রোডাক্ট ডিজাইন বা স্টার্ট আপ তৈরি করতে হবে। সো সেটা আমি মনে করি। সো দ্যাট ওয়াজ অল ফর দিস এপিসোড। আর আপনাদের যদি এরকম কোনো প্রশ্ন থাকে অ্যাবাউট স্টার্ট আপ, অ্যাবাউট বিজনেস, অ্যাবাউট এ পার্টিকুলার সেক্টর, ইন্ডাস্ট্রি, feel free to ask me. I will try to answer in my next video. Thank you.